Hello everyone, it's me Subrata and welcome back to our YouTube channel and also most welcome in this new course. আমরা এই কোর্সে জেনপাস উজির ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছি। এরকম আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে যেখানে আমরা অলরেডি 2012 এবং 2013 ফিজিক্স পেপার কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা সলভ করছি 2014 ফিজিক্স পেপার, যেখানে 2014 বেশ কিছু প্রবলেম আমরা আগের দুটি লেকচারের মাধ্যমে কভার করেছি এবং আজকে আমরা ঠিক 2014 বাকি প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করো, কারণ তোমাদের এক্সামে মোস্ট অফ দ্য কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই ফলো হয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, যেখানে আমরা টপিক ওয়াইজ টেস্ট সিরিজ এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। আজকের ফার্স্ট কোশ্চেনটি কি বলেছে, যে সংলগ্ন চিত্রে চাপের দুটি মান P1 এবং P2 এর জন্য আদর্শ গ্যাসের ভিটি লেখচিত্র দেখানো হয়েছে। P1 এবং P2 এর মধ্যে সম্পর্ক কি? ওকে, তো তোমাদের কি দিয়েছে, তোমাদের একটি আদর্শ গ্যাসের লেখচিত্র দেওয়া হয়েছে যার এক্স অক্ষ বরাবর আছে T এবং ওয়াই অক্ষ বরাবর আছে V, এবং এই লেখচিত্রে কি ডিনোট করা হয়েছে? এই লেখচিত্রে ডিনোট করা হয়েছে P1 এবং P2, এবং তোমাদের কোশ্চেনে বলেছে যেখানে P1 এবং P2 এর মধ্যে সম্পর্ক কি হবে। ওকে, তো আমরা এই ধরনের প্রবলেমসগুলো কি করে সলভ করব দেখে নাও। দেখো তোমাদের এটা হচ্ছে সেই লেখচিত্র, এবং আমরা কি জানি, আমরা জানি আদর্শ গ্যাসের যে সমীকরণটি হয় সেই সমীকরণটি কি হয়, পিভি ইকুয়াল টু এন আর টি। ওকে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, যেখানে এন হচ্ছে মোল নাম্বার অ্যান্ড আর হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, পি হচ্ছে প্রেসার বা চাপ, অ্যান্ড ভি হচ্ছে ভলিউম বা আয়তন। ঠিক আছে, তো দেখো এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু বা পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। ওকে, পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। সো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এন কি হয়, এন হচ্ছে ধ্রুবক হয় এবং আর তো আগে থেকেই ধ্রুবক। ঠিক আছে, সো আমরা লিখতেই পারি একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে পি প্রপোর্শনাল টু টি বাই ভি। ওকে, তো পি প্রপোর্শনাল টু টি বাই ভি। সো আমরা কি পেলাম, তো আমরা পেলাম পি প্রপোর্শনাল টু টি বাই ভি। সো এটাকে আমরা লিখতে পারি 1/T/T। ওকে, 1/V/T। এবার দেখা যাক লেখচিত্রে তোমাদের কি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো লেখচিত্রে আমরা যদি P1 এর যে গ্রাফটা, সেই গ্রাফে যদি আমরা একটা স্লোপ টানি, ওকে, দেখো এখানে যদি আমরা একটা স্লোপ টানি, সেই স্লোপ টানলে কি হবে, এটা একটা থিটা অ্যাঙ্গেল। ওকে, সো এটাকে আমরা θ1 অ্যাঙ্গেল দিয়ে লিখছি। তো এখান থেকে P1 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা বা ট্যান θ1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান θ1 আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। ওকে, এখানে লম্ব কি, এখানে হচ্ছে এটা লম্ব, যার মান কত, যার মান হচ্ছে ভি, এবং ভূমি কত, ভূমি হচ্ছে টি। ঠিক আছে, ভূমি হচ্ছে টি। তো ট্যান θ1 ইকুয়াল টু V/T। ওকে, সো P1 এর ক্ষেত্রে, P1 এর ক্ষেত্রে ট্যান θ1 ইকুয়াল টু V/T। এরকমভাবে P2 এর ক্ষেত্রে কি হবে, P2 এর ক্ষেত্রে ট্যান θ2 ইকুয়াল টু V/T। ওকে, দেখো P2 এর ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে কত ধরবো, P2 এর ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরবো θ2। ওকে, সেরকম সেক্ষেত্রে ট্যান θ2 ইকুয়াল টু কত আসবে, লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে ভি এবং ভূমি কত, ভূমি হচ্ছে টি। ঠিক আছে, তো দেখো আমরা দুটি সমীকরণ পেলাম বা দুটি কন্ডিশন পেলাম, ট্যান θ1 ইকুয়াল টু V/T এবং ট্যান θ2 ইকুয়াল টু V/T। ওকে, সো P1 এর ক্ষেত্রে, তো আমরা এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, 1 নম্বর সমীকরণ থেকে P1 এর ক্ষেত্রে, P1 এর ক্ষেত্রে P1 প্রপোর্শনাল টু 1/V/T। ওকে, তো P1 এর ক্ষেত্রে V/T এটাকে আমরা কি লিখবো, P1 এর ক্ষেত্রে V/T এটাকে আমরা লিখবো ট্যান θ1। ওকে, তো প্রপোর্শনাল টু 1/tan θ1। ওকে, তো P1 প্রপোর্শনাল টু ট্যান ইনভার্স θ1। ওকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। সেরকমভাবেই P2 ইকুয়াল টু কত আসবে, P2 প্রপোর্শনাল টু ট্যান ইনভার্স θ2। ওকে, ট্যান ইনভার্স θ2। ওকে, তো আমরা কি পেলাম, আমরা আলটিমেটলি পেলাম P1 ইকুয়াল P1 প্রপোর্শনাল টু ট্যান ইনভার্স θ1 অ্যান্ড P2 প্রপোর্শনাল টু ট্যান ইনভার্স θ2। এবার তোমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবে যে θ1 বা θ2 এর মান যে কোনো একটা বসিয়ে তোমরা ক্যালকুলেট করবে, বা তোমরা এরকম ক্যালকুলেট করে দেখবে যে θ1 যদি বড় হয়, ঠিক আছে, θ1 যদি θ2 এর থেকে বড় হয়, তাহলে আমরা লিখতেই পারি ট্যান θ1 ট্যান ইনভার্স θ1 বড় ট্যান ইনভার্স θ2 এর থেকে বড় হবে। ঠিক আছে, θ1 যদি θ2 থেকে বড় হয়, তাহলে ট্যান ইনভার্স θ1
ট্যান ইনভার্স থিটা টু এর থেকে বড় হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি, যে সুতরাং আমরা বলতে পারি পি ওয়ান দেখো ট্যান ইনভার্স থিটা ওয়ান এটা কি, এটা হচ্ছে বড় হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে থিটা ওয়ানটা বড়, কারণ এখানে থিটা ওয়ানটা বড়, কারণ এবং থিটা ওয়ান যদি বড় হয় তাহলে ট্যান ইনভার্স থিটা ওয়ানটাও বড় হবে, এবং ট্যান ইনভার্স থিটা ওয়ানটা যদি বড় হয় তাহলে পি ওয়ানটাও এর সাথে সাথে বড় হবে, ঠিক আছে। তো পি ওয়ান বড় এবং পি টুটা ছোট হবে, ঠিক আছে, পি টুটা ছোট হবে। আমরা যে কন্ডিশনটা পেলাম সেটি কি, সেটি হচ্ছে পি ওয়ান গ্রেটার দ্যান পি টু। ওকে, পি ওয়ান গ্রেটার দ্যান পি টু, কারণ ট্যান ইনভার্স থিটা ওয়ান এটি হচ্ছে কি, এটি বড় হবে, এবং যেহেতু থিটা টুটা ছোট থিটা ওয়ানের থেকে, যেহেতু পি টুটা কি হবে, পি টুটা হবে পি ওয়ানের থেকে ছোট, ঠিক আছে। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ পি ওয়ান গ্রেটার দ্যান পি টু। তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন সি, পি ওয়ান গ্রেটার দ্যান পি টু। এরপরে কোশ্চেনটি দেখে নাও, এরপরে কোশ্চেনটি কি বলেছে। দেখো ডেল্টাটি উষ্ণতা বৃদ্ধির জন্য ভি আয়তনে কোনো কঠিন পদার্থের আয়তন বৃদ্ধির মান কত হবে, ঠিক আছে। যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এবং আমরা কি জানি যে কোনো আয়তনের বা কোনো ভি আয়তনের কোনো বস্তুকে, এবং ভি আয়তন বলতে কি বোঝানো হয়েছে, ভি আয়তন বলতে বোঝানো হয়েছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি থাকবে, ঠিক আছে। তো কোনো ভি আয়তনের বস্তুকে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, ডেল্টা টি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তাহলে তার আয়তন বৃদ্ধি কত হবে, ঠিক আছে। ধরে নাও এর আয়তন ছিল ভি এবং এর উষ্ণতা ডেল্টা টি বৃদ্ধি করার ফলে তার আয়তন কত দাঁড়াচ্ছে, আর আয়তন দাঁড়াবে ভি প্রাইম। ওকে, সো এই ভি এবং ভি প্রাইমের মধ্যে যে সম্পর্কটি হয় সেই সম্পর্কটি আমরা কী দিয়ে লিখতে পারি, তো ভি প্রাইম ইকুয়াল টু হয় ভি ইন্টু ওয়ান প্লাস ডেল্টা টি ইন্টু গামা। ওকে, ওয়ান প্লাস ডেল্টা টি ইন্টু গামা, যেখানে গামা কি, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি প্রাইম ইকুয়াল টু ভি প্লাস ভি ইন্টু ডেল্টা টি ইন্টু গামা। ওকে, তো ভি প্রাইম মাইনাস ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইন্টু ডেল্টা টি ইন্টু গামা। ওকে, ভি ইন্টু ডেল্টা টি ইন্টু গামা। এবার দেখো এখানে ভি প্রাইম মাইনাস ভি এটা কি, এটা হচ্ছে যে আয়তনের চেঞ্জ বা আয়তনের পরিবর্তন, ঠিক আছে। প্রথমে ছিল ভি ছিল, তারপরে আয়তন কত হলো, তারপরে আয়তন হলো ভি প্রাইম। সো ভি প্রাইম মাইনাস ভি এটা কি, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন বা ডেল্টা ভি দিয়ে আমরা লিখছি। তো ডেল্টা ভি ইকুয়াল টু ভি ইন্টু ডেল্টা টি ইন্টু গামা। ওকে, যেখানে গামা কি, এটা ভি এটা গামা, ঠিক আছে। যেখানে গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং আমরা দেখো 2013-তে বা 2013-র এরকম একটি কোশ্চেন এসেছিল, যেখানে তোমাদের কোশ্চেনে বলেছিল যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি হবে, ঠিক আছে। এবং সেখানে আমরা বিস্তারিতভাবে আমরা ক্যালকুলেট করে বা প্রমাণ করেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্কটি হয়, সেই সম্পর্কটি আমরা সেখানে প্রমাণ করেছিলাম। সেই সম্পর্কটি কি, সেই সম্পর্কটি হচ্ছে 6α ইকুয়াল টু 2β ইকুয়াল টু 2γ। ওকে, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তো তোমরা এর আগের লেকচারে তোমরা এই প্রমাণটা বিস্তারিতভাবে সেখানে করা হয়েছে, এবং তোমরা সেই প্রমাণটি দেখতে পারো। সেটি তোমাদের 2013-র 15 নম্বর কোশ্চিন, ঠিক আছে, 2013-র 15 নম্বর কোশ্চিন, এবং আমরা এই কোশ্চিনটিকে কভার করেছিলাম 12 নম্বর লেকচারে আমরা এই কোশ্চেনটিকে কভার করেছিলাম, এবং তোমরা চাইলে এই প্রমাণটা গিয়ে দেখতে পারো। ওকে, সো এখান থেকে এই কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারি, দেখো এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি, এখানে কি বলেছে 6α ইকুয়াল টু 2β ইকুয়াল টু 2γ। ওকে, তো এই কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারি, এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি 6α ইকুয়াল টু 2β ইকুয়াল টু 2γ। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি 6α ইকুয়াল টু 2γ। ওকে, তো গামা ইকুয়াল টু 6α/2। ওকে, তো গামা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, গামা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3α। ওকে, তো আমরা কি পেলাম, আমরা পেলাম গামা ইকুয়াল টু 3α। ওকে, সো এটি আমাদের দরকার। তো এই সমীকরণে আমরা যদি গামার মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে, তো ভি ইন্টু ডেল্টা টি, গামার কত, গামা ইকুয়াল টু 3 ইন্টু আলফা। ওকে, সো আমরা কত পেলাম, আমরা যে ভলিউমের বা আয়তনের যে চেঞ্জটা পেলাম সেই চেঞ্জটা কত, ডেল্টা ভি ইকুয়াল টু 3 ইন্টু আলফা ভি ইন্টু ডেল্টা টি। ওকে, তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন ডি। ওকে, তো এরপরে কোশ্চেনটি দেখে নাও, এরপরে কোশ্চেনটি কি বলেছে। দেখো তাপ পরিবাহিতাঙ্ক কে এর মাত্রা কত। ওকে, সো আমরা কি জানি, আমরা জানি তাপ পরিবাহিতাঙ্ক কে ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইন্টু এরিয়া ইন্টু টাইম। ওকে, যেখানে ডেল্টা এক্স হচ্ছে দূরত্বের পরিবর্তন, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন, এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, এবং টি হচ্ছে টাইম বা
সময়, ঠিক আছে, এবং কিউ হচ্ছে হিট বা তাপ, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম কে ইকুয়াল টু কিউ ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইন্টু এ ইন্টু টাইম। ওকে, সো এখানে প্রত্যেকটির আলাদা আলাদাভাবে আমরা যদি মাত্রা বের করে নিই তাহলে কত আসবে, কিউ এর মাত্রা, প্রথমে আমরা কিউ এর মাত্রা বের করি বা হিটে বা তাপের মাত্রা। তো কিউ এর মাত্রা কি হবে, কিউ এর মাত্রা বা তাপের মাত্রা, তাপের মাত্রা আমরা কি লিখতে পারি, দেখো কিউ বা তাপ, তাপের মাত্রা ইকুয়াল টু এনার্জির মাত্রা বা শক্তির মাত্রা সমান হয়, ঠিক আছে। তাপের মাত্রা বা শক্তির মাত্রা, কারণ হিট কি, হিট একটি এনার্জি, ঠিক আছে। তো তাপের মাত্রা আর শক্তির মাত্রা সেম হয়, এবং শক্তির মাত্রা কার সাথে সমান হয়, শক্তির মাত্রা সমান হয় কার্যের মাত্রার সাথে, কার্যের মাত্রা। এবং কার্যের মাত্রা, কার্যকে আমরা কি দিয়ে লিখি, কার্যকে লিখি বল ইন্টু সরণ, ঠিক আছে। তো কার্যের মাত্রা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বলের মাত্রা, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, সরণের মাত্রা। এবং বলের মাত্রা আমরা কি জানি, বলের মাত্রা আমরা সকলেই জানি এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, এবং সরণের মাত্রা কত, সরণের মাত্রা হচ্ছে এল। তো এখানে কি দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, সো কিউ এর যে মাত্রা পাওয়া গেল, কিউ এর মাত্রা কত পাওয়া গেল, কিউ এর মাত্রা পাওয়া গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, সো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, সো কিউ এর মাত্রা কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এরকমভাবে ডেল্টা এক্স, এদিকে এটা হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কত, দূরত্বের মাত্রা হচ্ছে এল, এবং ডেল্টা টি, এবার ডেল্টা টি কি, ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারের পরিবর্তন, এর মাত্রা কত, এর মাত্রা আমরা থিটা দিয়ে লিখছি, ঠিক আছে। এবং এর তারপরে কি আছে এ বা এরিয়া, এরিয়াকে আমরা কি, এরিয়া হচ্ছে কি, এরিয়া হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার, ঠিক আছে, দৈর্ঘ্যের স্কোয়ার। সো এরিয়ার যে মাত্রা, তার সেই মাত্রা কত আসবে, সেই মাত্রা আসবে এল স্কোয়ার, এবং সাথে আছে কি ছোট হাতের টি বা টাইম বা সময়, ঠিক আছে। এবং সময়ের মাত্রা কত, সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু, দেখো উপরে কি আসবে, উপরে আসবে এম, এই এল স্কোয়ার আর এল স্কোয়ার কেটে যাবে, তো উপরে কি পড়ে থাকবে এম টি টু দেওয়ার -2 এল বা থিটা টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এম টি টু দেওয়ার -3 এল থিটা ইনভার্স -1। ওকে, সো যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক যে মাত্রা আসবে, সেই মাত্রা কত, এম এল টি টু দেওয়ার -3 থিটা থিটা টু দেওয়ার -1। ওকে, তো তোমাদের রাইট অ্যান্সার ইজ এম এল টি টু দেওয়ার -3 থিটা টু দেওয়ার -1। ওকে, তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন বি। এরপরে কোশ্চেনটি দেখে নাও, এরপরে কোশ্চেনটি কি বলেছে, দেখো একটি গ্যাসের 4টি অণুর গতিবেগ যথাক্রমে 1 কিলোমিটার পার সেকেন্ড, 2 কিলোমিটার পার সেকেন্ড, 3 কিলোমিটার পার সেকেন্ড অ্যান্ড 4 কিলোমিটার পার সেকেন্ড। গ্যাসের উক্ত অণুগুলির আরএমএস গতিবেগ কত। ওকে, সো এখানে ভিআরএমএস বা আরএমএস গতিবেগ বের করতে বলেছে। সো আমরা কি জানি ভিআরএমএস ইকুয়াল টু কি লেখা যেতে পারে, রুট ওভার ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস ভি3 স্কোয়ার প্লাস ভি4 স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই 4। এখানে ভি1 কি, ভি1 হচ্ছে 1 কিলোমিটার পার সেকেন্ড, অ্যান্ড ভি2 হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড, অ্যান্ড ভি3 হচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড, অ্যান্ড ভি4 হচ্ছে 4 কিলোমিটার পার সেকেন্ড। সো ভিআরএমএস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে তাহলে, ভিআরএমএস ইকুয়াল টু রুট ওভার, দেখো ভি1 কত ছিল, ভি1 ছিল 1, ঠিক আছে। সো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 ডিভাইডেড বাই 4। ওকে, সো ইকুয়াল টু রুট ওভার, দেখো 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 করলে কত দাঁড়ায় 30/4। সো এটা কাটাকাটি করলে কত আসে, এটা কাটাকাটি করলে আসে 2, এটা আসবে 15। তো রুট ওভার 15/2, তো এটা ইকুয়াল টু রুট ওভার 7.5। ওকে, তো তোমাদের রাইট অ্যান্সার ইজ, তো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন সি, রুট ওভার 7.5 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তো এরপরে কোশ্চেনটি দেখে নাও, এরপরে কোশ্চেনটি কি বলেছে, দেখো একটি সরল দোলকের ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় দোলনকাল যথাক্রমে টি1 এবং টি2 হলে টি1 এবং টি2-র মধ্যে সম্পর্ক কত। ওকে, তো তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে ধরে নাও এটা পৃথিবী। ওকে, পৃথিবী পৃষ্ঠে দোলনকাল কত বলা হয়েছে, পৃথিবী পৃষ্ঠে দোলনকাল বলা হয়েছে টি1, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে আর দূরত্বে, মানে এটা হচ্ছে যদি আর দূরত্ব হয়, আর দূরত্বে একটি দোলনকাল বের করা হয়েছে, এবং এই দোলনকালটা কত দেওয়া আছে, এই দোলনকাল হচ্ছে টি2। ওকে, দেখো একটি দোলকের ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় দোলনকাল যথাক্রমে টি1 এবং টি2। ওকে, তো ভূপৃষ্ঠে দোলনকাল কত, ভূপৃষ্ঠে দোলনকাল দেওয়া আছে টি,
T1 এবং ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় দোলনকাল কত দেওয়া আছে? দোলনকাল দেওয়া আছে T2। ওকে, তো তোমাদের বলেছে, তোমাদের কি বলেছে, T1 এবং T2 এর মধ্যে সম্পর্ক কি? ওকে, তো আমরা কি জানি? আমরা জানি যে দোলনকাল টি ইকুয়াল টু, বা টি কার সাথে সমান হয়? টি ইকুয়াল টু 2 পাই √L/G। ওকে, 2 পাই ইন্টু √L/G, যেখানে এল হচ্ছে কি? এল হচ্ছে সুতোর দৈর্ঘ্য। ওকে, দেখো কোনো একটি দোলক মানে কি? দোলক মানে একটি সুতো থাকবে এবং নিচে একটি কি? নিচে একটি ভর থাকবে, ঠিক আছে? যে কোনো একটি এম ভরের বস্তু থাকবে। এটি কি? এটা হচ্ছে দোলক, এবং এই দোলকের এল হচ্ছে সুতোর দৈর্ঘ্য এবং জি কি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? তো দেখো প্রথম ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে? দেখো তোমাদের কোশ্চেনে বলা আছে যে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তো পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর। এর ক্ষেত্রেও পৃথিবীর ব্যাসার্ধ আর। ওকে, এবং প্রথম ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি? প্রথম ক্ষেত্রে জি ইকুয়াল টু, আমরা কি জানি? জি ইকুয়াল টু অভিকর্ষজ ত্বরণ ইকুয়াল টু কত লেখা যেতে পারে? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, বা ডিস্টেন্স বা দূরত্বের স্কোয়ার। সো এই ক্ষেত্রে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? সো প্রথম ক্ষেত্রে, বা এটাকে আমরা জি ওয়ান দিয়ে লিখছি, বা জি প্রাইম, সরি জি ওয়ান দিয়ে লিখছি। তো জি ওয়ান ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ওকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে বা এর ক্ষেত্রে জিটা কত? জি টু ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এখানে আর কি? আর হচ্ছে দূরত্ব। এর ক্ষেত্রে দূরত্ব কত? দেখো এর ক্ষেত্রে দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে দূরত্ব আর, ঠিক আছে? এইটুকুটা আর এবং এইটুকুটা আর, তার টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 2r। ওকে, তো এর ক্ষেত্রে জি টু ইকুয়াল টু কত আসবে? জিএম বাই আর স্কোয়ার। ওকে, বা 2r তার হোল স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? তো এখান থেকে আমরা লিখতে পারি জি ওয়ান ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, অ্যান্ড জি টু ইকুয়াল টু জিএম বাই 2r স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই 4r স্কোয়ার। ওকে, তো T1/T2 ইকুয়াল টু কত? দেখো T1 কে আমরা কি লিখতে পারি? T1 কে লিখতে পারি 2 পাই √L/G1, অ্যান্ড T2 কে আমরা কি লিখতে পারি? 2 পাই √L/G2। ওকে, তো 2 পাই কেটে যাবে। দেখো 2 পাই কেটে যাবে এবং এল এলও কেটে যাবে। সো পড়ে থাকবে কি? পড়ে থাকবে √G2/G1। ওকে, G2/G1। তো এখান থেকে আমরা যদি জি ওয়ান এবং জি টুর মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে? দেখো আমরা আলাদা আলাদাভাবে জি ওয়ান এবং জি টুর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কত আসবে? জি1/জি2 ইকুয়াল টু কত আসে? তো জি ওয়ান কত বের করেছিলাম? জি ওয়ান বের করেছিলাম জিএম বাই আর স্কোয়ার। সেরকমভাবে জি টু কত বের করেছিলাম? জি টু বের করেছিলাম জিএম বাই 4r স্কোয়ার। ওকে, তো ইকুয়াল টু কত দাঁড়াবে? দেখো এখানে জিএম বা জিএম জিএম কেটে যাবে এবং আর স্কোয়ারও কেটে যাবে। সো আলটিমেটলি কত দাঁড়াবে? জি1/জি2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4, ঠিক আছে? তো জি1/জি2 ইকুয়াল টু 4 দাঁড়াচ্ছে। সো এখান থেকে আমরা লিখতে পারি জি2/জি1 ইকুয়াল টু 1/4। ওকে, সো এই জি2/জি1 এর মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে কত আসবে? তাহলে আসবে T1/T2 ইকুয়াল টু জি2/জি1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4, ইকুয়াল টু 2। সুতরাং আমরা এখান থেকে লিখতেই পারি T1/T2 ইকুয়াল টু 2। ওকে, T1/T2 ইকুয়াল টু কত? কত দাঁড়াচ্ছে? T1/T2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2। তো টু 2। তো তোমাদের T1 এবং T2 এর মধ্যে যে সম্পর্কটি পাওয়া গেল সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার ইজ, তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ, T। তো আজকে লেকচার এইটুকুই, এবং আগামীকাল দেখা হবে আরও বেশ কিছু প্রবলেমস নিয়ে। সো তোমাদের যদি লেকচারগুলো ভালো লেগে থাকে তবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ তোমাদের একটি সাবস্ক্রিপশন, একটি লাইক আমাদেরকে আরও উৎসাহিত করে তোমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এইটুকুই, টাটা।